মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আর এস ফাহিম চৌধুরীকে নিয়ে। তার আগে আমরা তার লাইভের কিছু অংশ আমরা দেখে নিই। মানুষ বন্ধু মানুষ সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে, তোর নয় মামলা হবে। আমি বলছি এটা আমি ছাত্রদের পাশে আমি পোস্ট দিতে পারি, স্বাভাবিক। এই দফায় দফায় অনেকবার কথা হয়েছে, এই মানে তো যাই হোক, আমি পুরো লাইভটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা তার প্রোফাইলে যে তার পুরো লাইভটা আপনারা দেখে নেবেন। তিনি মূলত বলতে চেয়েছেন যে ছাত্র আন্দোলন চলাকালীন সে ছাত্রদের সাপোর্ট করতে চেয়েছিলেন, সেও ছাত্রদের সাথে আন্দোলন করতে চেয়েছিলেন, কিন্তু সে পারেনি সেটা। কিন্তু সে কি কারণে পারেনি সেটাই কিন্তু তিনি পুরো লাইভে বিস্তারিতভাবে বলেছে। আপনাদেরকে পুরো লাইভটা আমরা দেখাতে পারলাম না, খুব দুঃখিত গাইডলাইনের জন্য, কিন্তু আপনারা অবশ্যই তার পুরো লাইভটা দেখবেন। যারা বলছিলেন আর এস ফাহিম চৌধুরী বাংলাদেশের সাথে বেইমানি করেছে, তিনি শেখ হাসিনার দালাল, তাদেরকে বলছি অবশ্যই আপনারা তার প্রোফাইলে যে তার লাইভটা একবার দেখবেন এবং সেটা মনোযোগভাবে শুনবেন তিনি কি বলতে চেয়েছেন। মূলত তিনি বলতে চেয়েছেন ছাত্র আন্দোলন যখন চলছিল তখন কিন্তু সে ছাত্রদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম যখন প্রথম ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে, তখন কিন্তু আর এস ফাহিম সম্পূর্ণভাবে ছাত্রদের পাশে দাঁড় হয়েছিলেন। অবশ্যই সে কোনো ভিডিও তৈরি করেনি, কিন্তু তিনি তিনার প্রোফাইল, তিনার ইউটিউব চ্যানেলে কিন্তু তিনি লেখালেখি করতেন। কিন্তু হঠাৎ করে আমরা দেখেছিলাম যে সে কিন্তু লেখালেখি বাদ দিয়ে দিয়েছে, সে ছাত্রদেরকে নিয়ে আর কিছুই বলছিল না। তখন আমরা ভেবে নিয়েছিলাম যে সে বাংলাদেশের সাথে এবং ছাত্রদের সাথে বেইমানি করতে শুরু করেছিল। তখন কিন্তু সে অনেক ট্রোলের শিকার হয়েছিল। সবাই বলছিল সব ইনফ্লুয়েন্সারের মতন আর এস ফাহিম চৌধুরীও কিন্তু হয়তো শেখ হাসিনার সাথে জড়িত হয়ে গিয়েছেন, হয়তো সরকারের পক্ষে কথা বলবে তাই তিনি চুপ হয়ে আছেন। অবশ্যই যে একসময় আন্দোলনের সাথে ছিল, আন্দোলনকে সবসময় সাপোর্ট করে গিয়েছিল, লেখালেখি করেছিল সরকারের বিরুদ্ধে, সে হঠাৎ করে একদিন তার প্রোফাইলে কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছিল না আন্দোলনের বিষয়, এটা সবাই ভাববে যে অবশ্যই সে দালালি করতে শুরু করে দিয়েছে। এবং তিনি একবার বলেছিলেন যে অবশ্যই আন্দোলনটা আমাদেরকে শান্তিভাবে করা উচিত। আপনারা দেখেছিলেন যে কতটা মারাত্মক হয়ে গিয়েছিল এবং সব কিছু ভাঙতে শুরু করছিল, তখনই কিন্তু সে বলেছিল যে অবশ্যই আমাদেরকে আন্দোলন করতে হবে, কিন্তু আন্দোলনটা শান্তি শৃঙ্খলাভাবে করতে হবে। তার এই লেখাটার কারণে কিন্তু তাকে অনেকেই শেখ হাসিনা দালাল বলে আখ্যায়িত করেছিল। কিন্তু সে লাইভে এসে সব কিছু তিনি বলেছেন কি কারণে ছাত্রদের পাশে তিনি নিজে চেয়েও দাঁড়াতে পারেনি। সব কিছু কিন্তু তিনি এই লাইভটাতে বিস্তারিতভাবে সে বলেছে। তিনি মূলত বলেছে সে ছাত্রদের পাশে দাঁড়াতে চেয়েছিল, ছাত্র আন্দোলনকে তিনি সাপোর্ট করেছিল, কিন্তু সে দাঁড়াতে পারেনি। কারণ বাংলাদেশের একজন বড় ইনফ্লুয়েন্সার, একজন বললে ভুল হবে, প্রায় দুইজন বড় ইনফ্লুয়েন্সার তাকে কিন্তু চাপ দিয়েছিল সে যেন সোশ্যাল মিডিয়াতে কোনো রকম লেখালেখি না করে এবং সে যেন ছাত্র আন্দোলনের সাথে কোনো রকম মিশতে না পারে। কিন্তু কারা সেই দুজন যারা আর এস ফাহিম চৌধুরীকে এইভাবে টর্চার করেছিল, এইভাবে তিনাকে আন্দোলনে আসতে বাধা দিয়েছিল, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে বাধা দিয়েছিল এবং সে যেগুলো লিখেছিল সেগুলো কিন্তু তাকে ডিলিট করতে বাধ্য করেছিল। তারা সে দেখেন, আমরা জানি যে বাংলাদেশে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে এবং তাদের মধ্যে অন্যতম হচ্ছে তৌহিদ আফ্রিদি, রাফসান্দা ছোট ভাই, আর এস ফাহিম চৌধুরী, সুলাইমান। এরা হচ্ছে বাংলাদেশের বড় ইনফ্লুয়েন্সার এবং বড় কন্টেন্ট ক্রিয়েটার। এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের মধ্যে হচ্ছে আর এস ফাহিম চৌধুরী, যার প্রায় ফেসবুকে প্রায় 2.5 মিলিয়নের অধিক ফলোয়ার রয়েছে, ইউটিউবে অনেক সাবস্ক্রাইব রয়েছে, লাখ লাখ সাবস্ক্রাইব। সে যদি কোনো কিছু বলে সোশ্যাল মিডিয়াতে এসে অবশ্যই সেটা অনেক ভাইরাল হয়ে যাবে এবং অনেক মানুষ তার কথা শুনতে শুরু করবে। তাই হয়তো তাকে চাপ দেওয়া হয়েছিল সে যেন এই আন্দোলনের বিষয়ে চুপ থাকে এবং সে যেগুলো লেখালেখি করেছিল সেগুলো যেন ডিলিট করে দেয়। তিনি লাইভে এসে বলেছেন একজন এস নামে, দেখুন এস নামে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, কিন্তু আমরা যদি এস নামে দেখতে যাই বাংলাদেশের নামী কন্টেন্ট ক্রিয়েটর এবং সরকারের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর, তবে কিন্তু সুলাইমান। আর আপনারা জানেন সুলাইমান কিন্তু তার পোস্টগুলো দেখবেন, তার কথাবার্তাগুলো দেখবেন, সে কিন্তু সবসময় সরকারের দালালি করেছে, সরকারের চটি চেটেছে। কিন্তু তিনি এটাও বলেছেন বাংলাদেশের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তাকে এবং তার ফ্যামিলিকে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল এবং তার বাড়িতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তিনি কিন্তু এসেছিলেন এবং তাকে অনেক টর্চার করেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন যেন সে কোটা সংস্কার আন্দোলনে কোনোভাবেই যেন সে না জড়ায়। কিন্তু আরেকজন কে দেখেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, আরেকজন হচ্ছে তৌহিদ আফ্রিদি। আপনারা জানেন সম্প্রতি কিন্তু তৌহিদ আফ্রিদি কিন্তু সরকারের দালালি করেছিল, সরকারের সাথে তিনি মিশে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরে কিন্তু জীবন বরবাদ করে দিয়েছিল। কিন্তু আর এস ফাহিম এখানে একটা খুব ক্লিয়ারভাবে বলেছিল যে তার কাছের এবং তার সাথের বন্ধু, তার সবসময়ের বন্ধু কিন্তু একমাত্র তিনি কিন্তু বলেছিলেন তৌহিদ আফ্রিদি। সম্পূর্ণভাবে ক্লিয়ারলি বলতে পারছি না যে সে তৌহিদ আফ্রিদি, এবং সে যে এস নামের কথা বলেছিল যে এস নামের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর আমরা সুলাইমান, সেটাও বলতে পারছি না। অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আমরা বলছি যে অবশ্যই এই দুজনই হবে যে তার উপরে টর্চার করেছিল, তাকে বাধ্য করেছিল ছাত্র আন্দোলনের সাথে জড়িত না হওয়ার কারণে। তো অবশ্যই এইটুকুনি ছিল আমার কথা যে কিভাবে একজন আর এস ফাহিম চৌধুরীর মতন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে তারা বাধ্য করেছিল ছাত্র আন্দোলন থেকে কিভাবে দূরে থাকবে, তার জন্য তাকে টর্চার করা হয়েছিল। তো অবশ্যই এই ধরনের দালালদেরকে চিনে রাখুন, এই ধরনের ইনফ্লুয়েন্সার, এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করা চাই, আনফলো করে দাও বেশি ভালো।
তো আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দেবেন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর এইরকম ইনফরমেশন সবসময় কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই, গুড বাই।